আমি বিমল। আজ আমার বাবা আমাদেরকে ছেড়ে চিরতরে পরলোকে চলে গেলেন। নিজের চোখের সামনে বাবার চিতাতে আগুন জ্বলতে দেখে বুকের ভেতরে যেন কষ্টের ঝড় বয়ে যাচ্ছে। আমার বাবা পেশায় একজন কৃষক ছিলেন। বাবা সারা বছর জমিদারের জমিতে চাষ করে যা পায় তার বেশিরভাগ খরচ করত আমার পড়াশোনায়। সে কখনো আমাকে কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। আমার বাবার স্বপ্ন ছিল সে আমাকে পড়াশোনা করিয়ে অনেক বড় অফিসার বানাবে, কিন্তু বাবার স্বপ্ন মনে হয় আমি আর পূরণ করতে পারবো না। কারণ আমার বাবার পরে বাড়িতে আমি আর আমার মা। এখন আমি যদি পরিশ্রম না করি তাহলে সংসার চালানো একেবারেই অসম্ভব। বাবা বিমল, তোর বাবা তো আমাদের ছেড়ে চলে গেল। এখন আমরা কিভাবে চলবো কিছু ভেবেছিস? কিছুদিন আগে জমিদারের গিন্নি আমাকে তাদের বাড়িতে কাজের কথা বলেছিল, কিন্তু তোর বাবা তো আমাকে করতে দেয়নি। এখন ভাবছি গিন্নিমাকে বলে সেই কাজটিই করব। মা, তুমি এসব কি বলছো? আমি বেঁচে থাকতে তোমাকে কখনো অন্যের বাসায় কাজ করতে দেব না। আমি ভেবে দেখি কিভাবে কি করব। তুমি তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। সেদিন সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারলাম না। বাবার কথা ভীষণ মনে পড়ছিল। তার উপর আবার সংসার চলবে কিভাবে তার চিন্তা। টাকা পয়সা তেমন না থাকলেও আমাদের জীবনে অনেক শান্তি ছিল, কিন্তু বাবা মারা যাওয়ার পরে সেই শান্তির উপর যেন বৈশাখের কালো মেঘ ছেয়ে পড়ল। নির্ঘুম রাত কাটিয়ে ভোরবেলা দুটো চোখের পাতা এক করেছি, আর ঠিক তখনই দরজায় একটা শব্দ হলো। শব্দটা হতেই আমার ঘুমটা ভেঙে গেল। দরজা নক করার আওয়াজ শুনে বোঝাই যাচ্ছে তিনি অনেক ব্যস্ত মানুষ, কারণ এতটুকু সময়ের মাঝে তিনি একবারও দরজা নক করা বন্ধ করেননি। আমি তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে দরজা খুলে দিলাম। দরজা খুলেই দেখি বাইরে জমিদার বাবু আর তার চামচা রঘু দাঁড়িয়ে আছে। তাদের দেখে বুঝতে বাকি রইল না যে তারা কেন এসেছে। আমাকে দেখেই জমিদার বাবু বললেন, আমি জানি তোদের জীবনে এখন অনেক দুঃখ কষ্ট, কিন্তু তাই বলে তো বাকি কাজ থেমে থাকবে না বল। তাই কাজের কথা বলার জন্যই এখানে আসা। আমাকে খাজনা দিতে হয় সে তো তোরা জানিসই, কিন্তু তোদের তো খাজনার বাকি রয়ে গেছে বেশ কিছু। কমল তো আর রইল না। এবার তোরা কি ভেবেছিস কিভাবে আমার খাজনা মেটাবি? দয়া করুন, দয়া করুন জমিদার মশাই, আমাদের কাছে এত পয়সা নেই যে আমরা আপনার খাজনা মেটাবো। আপনি তো সবই জানেন আমাদের অবস্থা। বিমলের বাবা চাষ করে যে টাকা আনতো তাতেই আমাদের সংসার চলতো। এখন তো সেই মানুষটাই আর নেই। আমরা কিভাবে আপনার খাজনা মেটাবো? দয়া করুন আমাদের ওপর। থাম থাম, এসব এখানে বললে চলবে না। পয়সা পেলে তারপর কথা বল। পয়সা যখন নেই তখন তোর ছেলেটাকে জমিতে কাজ করার জন্য পাঠাচ্ছিস না কেন? অনেক তো বয়স হয়েছে, দিব্যি চেহারা। ভালো করে চাষ করতে পারলে ভালো টাকা পাবে, আর খাজনাও মিটিয়ে দিতে পারবে। ও কথা বলবেন না হুজুর। আমার বিমল খুব মেধাবী ছেলে। ও প্রতি ক্লাসে খুব ভালো নাম্বার নিয়ে পাশ করে। ওর ওর বাবা আর আমি সব সময় স্বপ্ন দেখতাম একদিন খুব বড় হবে, বড় হবে আমার ছেলে, শিক্ষিত হবে, চাকরি করবে। ওকে যদি আমি জমির কাজে পাঠিয়ে দিই তাহলে তো স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে, আর পড়াশোনাও করতে পারবে না। স্কুলে যাবে, চাকরি করবে? আগে আমার খাজনা মেটা, তারপর এসব স্বপ্ন দেখবি। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি যদি সময় মতন আমার খাজনা না পেয়েছি, আমি তোদেরকে গাঁ ছাড়া করব। সে তোরা যা ইচ্ছে কর, কিন্তু টাকা আমার চাই। জমিদার মশাই নরেশ বাবু ভীষণ লোভী একজন মানুষ। তিনি টাকা পয়সা ছাড়া আর কিছুই বোঝেন না। আগেই বুঝেছি
তিনি কোনো কিছুতেই টাকা না নিয়ে যাবেন না। আমি বললাম, আপনি যা বলছেন তাই করব জমিদার মশাই। আমি মাঠে চাষ করে আপনার খাজনা মেটাবো, কিন্তু দয়া করে আমাদের কিছুটা সময় দিন। জমিতে ফসল ফলাতে কয়েকটা মাস তো লাগবেই, দয়া করে অন্তত সেই কটা মাসের সময় দিন আমাদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিলাম তোদের সময়, কিন্তু কোনো চালাকি করার চেষ্টা করবি না। আমার খাজনা না মিটিয়ে পালাবার চেষ্টা করলে তার ফল কিন্তু ভালো হবে না। এরপর জমিদার চলে গেলেন। জমিদার চলে যাওয়ার পর মা আমাকে বললেন, বাবা, তুই জমিতে চাষ করলে তোর পড়াশোনা কিভাবে হবে? মা, তুমি এসব চিন্তা করো না, এখন জমিদারের পাওনা খাজনা মেটানো সবচেয়ে বেশি জরুরি। পরের দিন থেকে আমি হিজলতলার মাঠে চলে গেলাম। বাবা যে মাঠে কাজ করত সেই মাঠে ছিল বিশাল এক হিজল। এই হিজল গাছকে কেন্দ্র করেই এই মাঠটির নাম দেওয়া হয়েছিল হিজলতলার মাঠ। কিন্তু এখন সেখানে সেই গাছটি আর নেই, অনেক আগেই গাছটি কেটে ফেলা হয়েছে। যাকগে, জমিতে হাল চাষ করে ধান চাষ করলাম। কয়েক মাসের মধ্যে জমিতে অনেক ভালো ফসল হলো। বাহ, জমিতে অনেক ভালো ফসল হয়েছে। আশা করছি এই ফসলগুলো বিক্রি করে জমিদারের খাজনা পরিশোধ করতে পারবো। ফসল কাটার আর মাত্র কয়েকটা দিনই বাকি। এইরকমই একদিন রাতে খুব মেঘ জমেছে আকাশে, বোঝাই যাচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে। এমন সময় বৃষ্টি আসলে যদি জমিতে পানি জমে থাকে তাহলে সব ফসল নষ্ট হয়ে যাবে। তাই আমি বেরিয়ে পড়লাম জমির আইল কেটে দেওয়ার জন্য। মা বলল, কি রে বাবা, এত রাতে কোথায় যাচ্ছিস? দেখছিস না আকাশে কেমন মেঘ করেছে? সেই জন্যই যাচ্ছি মা, বৃষ্টি আসলে যদি জমিতে পানি জমে যায় তাহলে তো সব ফসল নষ্ট হয়ে যাবে। আচ্ছা বাবা, যা, তবে সাবধানে যাস, আবার সাবধানে ফিরেও আসিস। আচ্ছা মা, তুমি ঘুমিয়ে পড়ো, আমি তাড়াতাড়ি এসে শুয়ে পড়বো। আমি হাতে একটি কোদাল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম জমির উদ্দেশ্যে। বাড়ির বাইরে পা দিতেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। একেতেই রাতের বেলা, তার মধ্যে আবার বৃষ্টি। আশেপাশে কোনো মানুষের ছায়া পর্যন্ত দেখা যাচ্ছে না। গ্রামের মেঠো পথ বৃষ্টিতে বেশ পিচ্ছিল হয়ে রয়েছে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আমি সাবধানে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে এক সময় পৌঁছে গেলাম জমিতে। জমিতে এসেই আমি কোদাল দিয়ে জমির আইল কাটতে লাগলাম। মাটি কাটতে কাটতে হঠাৎ করে সামনের দিকে চোখ পড়তেই কিছু দূরে একটা জমির মধ্যে দেখতে পেলাম সাদা একটা গরু দাঁড়িয়ে আছে। এত রাতে জমির মধ্যে গরু দেখে আমি বেশ অবাক হলাম। এত রাতে গরু জমিতে কি করছে? সবাই তো নিজের গরু অন্ধকার নামলেই গোয়ালে নিয়ে চলে যায়। এই গরুটা কি তবে নিজের দড়ি ছিঁড়ে জমিতে চলে এসেছে? বৃষ্টির মধ্যে কোনো কিছু ভালো করে দেখাও যাচ্ছিল না। একটু ভালো করে নজর করতেই আমি চমকে গেলাম, কারণ হঠাৎ গরুটা কোথায় যেন উধাও হয়ে গেল। ওখানে একটা সাদা গরু ছিল তো, কোথায় গেল? তবে কি আমি বৃষ্টির জন্য ভুল দেখলাম? যাকে হবে হয়তো। বিষয়টিকে আমি তেমন গুরুত্ব না দিয়ে আমি আবার নিজের কাজে মনোযোগ দিলাম। আমার কাজ করতে করতে খানিক বাদে সেদিকে চোখ পড়ল আমার। এবার আমি আবারও ভয়ে আঁতকে উঠলাম। আমি দেখলাম বৃষ্টির মাঝে একটি সাদা কুকুর দাঁড়িয়ে আছে। আবার খানিক বাদে দেখি সেখানে কিছুই নেই। বিষয়টি এবার বেশ গম্ভীর মনে হচ্ছে, কারণ দুইবার তো আর কেউ চোখের ভুল দেখবে না। আমি এবার ভাবলাম তাড়াতাড়ি জমির কাজ শেষ করে আমাকে বাড়ি ফিরতে হবে। তাই তাড়াতাড়ি আমি হাত চালাতে লাগলাম।
কাজ করতে করতে কৌতূহল বশত আমি আবার সেই জমির দিকে তাকালাম। এবার আমি যা দেখলাম তা আরো বেশি অবাক হওয়ার মতন। কারণ এবার আমি দেখলাম জমিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। বৃষ্টির মাঝে এইভাবে আগুন জ্বলা স্বাভাবিক কোনো বিষয় হতে পারে না। প্রথমে একটা সাদা গরু, তারপর একটা শিয়াল, এখন আবার দেখছি বৃষ্টির মধ্যে আগুন জ্বলছে। সবটাই ভুল হয় কি করে? কি কি- কি হচ্ছে আমার সাথে? কি হচ্ছে তা না জানতে পারলে ভেতরে শান্তি পাবো না। তাই আমি ধীরে ধীরে এগোতে লাগলাম সেই জায়গাটির দিকে যেখানে আগুন জ্বলছে। আমি যতই সেই আগুনটার দিকে এগোতে লাগলাম, আগুনটা ততই আস্তে আস্তে নিভতে লাগলো। একটা সময় আমি সেই জায়গায় পৌঁছে যাই যেখানে আগুনটা জ্বলছিল, কিন্তু ততক্ষণে সেখানে আগুনের কোনো চিহ্ন মাত্র নেই। আগুনটা কমতে কমতে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। কখনো সেখানে যে আগুন জ্বলেছে এরকম কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। আমি চারিদিকে অবাক হয়ে দেখতে লাগলাম। জমিতে আগুন তো দূরে থাক, একটা ঘাসের টুকরো পর্যন্ত নেই, কোনো ফসলও নেই জমিতে। একটু পরে ভয়ে আমার শরীরটা একেবারে কাঠ হয়ে দাঁড়িয়ে পড়ল। কারণ আমি অনুভব করলাম নরম কিছু একটার উপর আমার পাটা পড়েছে। ভয়ে ভয়ে আমি নিচের দিকে তাকাতেই আমার শরীরের মধ্যে যেন শীতল স্রোত বয়ে গেল। আমার পা পড়েছিল একটা মাথা কাটা লাশের উপর। লাশটা একটা মেয়ের, সেটা তার পরনের শাড়িটা দেখলেই বোঝা যায়। আমার শরীরটা কাঁপতে শুরু করেছে। হঠাৎ আমি অনুভব করলাম লাশটা যেন হালকা নড়ল। আমি ভীষণ ভয় পেয়ে চিৎকার করতে থাকি, কিন্তু পুরোটা ফসলের মাঠ জুড়ে আমি শুধু একা আমার চিৎকার শোনার মতন দাঁড়িয়ে আছি। আমাকে সাহায্য করার মতন কেউ সেখানে নেই। আমি আর কোনো কিছু না ভেবে দৌড়ে বাড়ি চলে আসি। তবে সেদিন আমি আর মাকে কিছুই বলিনি। পরের দিন সকালে সেই জমির মালিক গোপাল বাবুর কাছে সমস্ত ব্যাপারটা আমি খুলে জানাই। গোপাল বাবু সবকিছু শুনে আমায় বললেন, তুই এই ঘটনাটা নিয়ে কিছুই জানিস না, কিন্তু তোর বাবা জানতো। তুই যে জমিটা দেখেছিস, বেশ কিছুদিন আগে একটা মেয়ের মাথা কাটা লাশ পাওয়া গেছিল সেইখানটায়। অনেক হইচই হয়েছিল ব্যাপারটা নিয়ে। পুলিশ এসে লাশটা নিয়ে চলে যায়, কিন্তু মাথাটা পাওয়া যায়নি। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে তারপর থেকে ওই জমিতে আর কোনো ফসল ফলেনি। অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। আমি শুনেছিলাম ও জমিতে নাকি বেশ কিছু আশ্চর্যজনক ব্যাপার হয়, কিন্তু ঠিক কি হয় সেটা আর কোনোদিনও জানতে পারিনি। আজকে তোর মুখে শুনতে পেলাম সেটা। গোপাল বাবুর কাছ থেকে সবটা শোনার পর আমি ভুলেও আর কোনোদিন সেই ভুতুরে জমিতে পা রাখিনি। আর যতই দরকার হোক না কেন, রাতের বেলা একা একা আমি আর কখনো জমিতে যাই না।